হ্যালো, ওয়েলকাম টু এইচডি ফিজিক্স ক্লাসেস। আমরা সিবিএসই ক্লাস 10-এর টার্ম 2 পরীক্ষার জন্য ইলেকট্রিসিটি চ্যাপ্টারের কিছু ভিডিও করেছিলাম এর আগে। তো অ্যাকচুয়ালি আমরা করছিলাম এখন কোশ্চেন আনসার সিরিজ। তো আজকেও কিছু কোশ্চেন আনসার নিয়ে এসেছি যেগুলি বিভিন্ন ইয়ারে কোশ্চেন পেপারে এসেছিলো এবং যেগুলি খুব ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনগুলি মানে খুবই ইম্পর্ট্যান্ট, এগুলিতে বিভিন্ন রকমের কনসেপ্ট আসে। কোশ্চেনগুলি যদি সলভ করা হয় তাহলে আমার চ্যাপ্টারে যদি কোনো কনসেপ্টে প্রবলেম থাকে ওই প্রবলেমগুলিও ঠিক হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করছি। যাই হোক, আমার ইউটিউবে যে চ্যানেলটা আছে এটা যদি ক্লাসগুলি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুকে একটা চ্যানেল আছে যেটা সায়েন্স ফর অল নামে, সেটা ফলো করে নিও এবং লাইক করে নিও। যাই হোক, আমরা প্রথম কোশ্চেনটা দেখছি, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক পটেনশিয়াল। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক পটেনশিয়াল কি? ইলেকট্রিক পটেনশিয়ালের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা, ইলেকট্রিক পটেনশিয়ালের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে ভি ইকাল টু W/Q। আর এটা ডেফিনেশনটা কি? দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ব্রিং এ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু এ পয়েন্ট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ নোন এজ ইলেকট্রিক পটেনশিয়াল এট দ্যাট পয়েন্ট। অর্থাৎ কোনো একটা পয়েন্টকে ইনফিনিটি থেকে ইলেকট্রিক ফিল্ডের কোনো পয়েন্টে আনতে যে পরিমাণ ওয়ার্ক ডান হয় তাকে কি বলে? ওই পয়েন্টের ইলেকট্রিক পটেনশিয়াল। ধরো ইনফিনিটি থেকে কিউ চার্জটাকে এখানে আনতে টোটাল ওয়ার্ক ডান হয়েছে ডব্লিউ, তাহলে ইউনিট চার্জকে আনতে টোটাল ওয়ার্ক ডান কত হবে? বি ইকুয়াল টু W/Q। কারণ কিউ চার্জকে আনতে ওয়ার্ক ডান হয়েছে ডব্লিউ, তাহলে ইউনিট চার্জকে আনতে ওয়ার্ক ডান কত হবে? W/Q। এর জন্য এটাকে বলে ইলেকট্রিক পটেনশিয়াল। W/Q ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে W/Q। যাই হোক, তো তার এসআই ইউনিটটা কি? তার এসআই ইউনিটটা হচ্ছে ভোল্ট, অথবা আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, ডব্লিউকে কি মানে ওয়ার্ক ডানের ইউনিট কি? এসআই ইউনিট জোল। আর কুলম মানে, চার্জ মানে কুলম। তাহলে জুল পার কুলম ইজ দ্য ইউনিট অফ হুইচ কোয়ান্টিটি, এরকমভাবে একটা কোশ্চেন আসে। জুল পার কুলম ইজ দ্য ইউনিট অফ হুইচ কোয়ান্টিটি, এটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। ঠিক আছে, দ্য ইউনিট অফ ইলেকট্রিক পটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স আর সেম। দ্য ইউনিটস অফ ইলেকট্রিক পটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স আর সেম। তারপর ঠিক আছে, হোয়াট ইজ মিন বাই পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস। এটা তো অলরেডি আমার আগের ভিডিওতে হয়তো বা কোশ্চেনটার অ্যান্সার আছে। যাই হোক, আমি বলে দিচ্ছি এটা কি। একটা ইউনিট পজিটিভ চার্জকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যেতে যে ওয়ার্ক ডান, ঠিক আছে, ধরো এটা এ, এটা বি। ঠিক আছে, এ পয়েন্ট থেকে কোনো একটা ইউনিট পজিটিভ চার্জ, আমি কিউ নট ধরলাম কারণ ইউনিট পজিটিভ চার্জটাকে নিয়ে যেতে, ইউনিট পজিটিভ চার্জ তৈরি করাটা একটু টাফ। ঠিক আছে, তো আমি যে কোনো একটা চার্জকে নিয়ে যাব, তারপরে কি করব, যেটাই আমার বেরোবে ওয়ার্ক ডান তাকে ওই চার্জটা দিয়ে ডিভাইড করে দেব। তো এই যে পয়েন্টটা, এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল পয়েন্ট। আর এই যে পার্টটা মানে এই যে পয়েন্টটা, তার নাম হচ্ছে লোয়ার পটেনশিয়াল। তাহলে তার ডেফিনেশনটা কি? দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ব্রিং এ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম এ পয়েন্ট ইন হায়ার পটেনশিয়াল টু এ পয়েন্ট ইন লোয়ার পটেনশিয়াল। অর্থাৎ হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল এর কোনো পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে যেতে যে পরিমাণ ওয়ার্ক ডান হয় তাকে কি বলে? ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, এটাকে ডেল্টা ভি দিয়েও লেখা হয়, ক্যাপিটাল ডেল্টা ভি ইকুয়াল টু কি? W/Q0। ঠিক আছে, তার ইউনিটও কি? ভোল্ট অর জুল পার কুলম। তারপর নেক্সট কোশ্চেনটা দেখি কি আছে। নেম দ্য ইনস্ট্রুমেন্ট, সরি, তারপর নেক্সট কোশ্চেনটা দেখি কি আছে। নেম দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার দ্য ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স। মানে কোন ইনস্ট্রুমেন্টের দ্বারা আমরা ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্সটা মাপি, সেটার নাম হচ্ছে ভোল্ট মিটার।
ঠিক আছে। নেম দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার দ্য ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে। এটা এসছে কিন্তু 2011-12, ঠিক আছে। তো ভোল্টমিটারের সাহায্যে আমরা কী করি, বাই ইউজিং ভোল্টমিটার উই ক্যান মেজার দ্য ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, যাই হোক, state the relation between work charge and sorry state the relation between work charge and potential. ওয়ার্ক চার্জ এবং পটেনশিয়ালের মধ্যে রিলেশনটা কি, state the relation between work charge and potential difference for an electric circuit. তাহলে পটেনশিয়াল ডিফারেন্সকে আমি কি বললাম, যে সাপোজ বা লেট potential difference between any two points is delta v, ঠিক আছে। therefore কি delta v equal to work done by charge. This is the relation between potential difference, work done and charge, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। এই ধরনের কোশ্চেনগুলি খুব ইম্পর্টেন্ট। কি বলেছে, দ্য ভোল্টেজ কারেন্ট মানে ভিআই গ্রাফ অফ এ মেটালিক কন্ডাক্টর অ্যাট টু ডিফারেন্ট টেম্পারেচার্স T1 and T2 ইজ শোন ইন দ্য ফিগার। বলেছে যে দুইটা মেটালিক কন্ডাক্টর আছে এখানে, যাদের টেম্পারেচার T1 এবং T2, অ্যাট হুইচ টেম্পারেচার ইজ দ্য রেজিস্ট্যান্স ইজ হায়ার। মানে T1 টেম্পারেচারের জন্য রেজিস্ট্যান্স বেশি না T2 টেম্পারেচারের জন্য রেজিস্ট্যান্স বেশি। তো প্রথম কথা হচ্ছে, আমরা আগে পড়েছিলাম এটার জন্য অ্যাকচুয়ালি আমার যে ফর্মুলাটা জানতে হবে সেটা হচ্ছে ওহমস ল, যার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন V ইকুয়াল টু IR। আমরা আরেকটা প্রপার্টি পড়েছিলাম, দ্য স্লোপ অফ ভিআই গ্রাফ, দ্য স্লোপ অফ V ভার্সেস I গ্রাফ is equal to resistance of the conductor. ঠিক আছে, মানে স্লোপ অফ ভিআই গ্রাফ ইজ ইকুয়াল টু দ্য রেজিস্ট্যান্স অফ দি কন্ডাক্টর। তো এখন দেখো এই দুটো গ্রাফের মধ্যে মানে T1 টেম্পারেচার এবং T2 টেম্পারেচারের জন্য কার স্লোপ বেশি। দেখো T2 টেম্পারেচারের জন্য স্লোপটা বেশি, কিন্তু হ্যাঁ T2 টেম্পারেচারের জন্য স্লোপটা বেশি, তো এটা রেজিস্ট্যান্স তাহলে বেশি হবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, T2 টেম্পারেচারের জন্য রেজিস্ট্যান্স বেশি। সিন্স এটা কীভাবে হবে, সিন্স দ্য স্লোপ অফ দ্য VI graph for the slope of the VI graph for temperature T2 is higher, therefore it has higher resistance. ঠিক আছে, দেখো এখানে T2 টেম্পারেচারের জন্য স্লোপটা বেশি, ঠিক আছে। আচ্ছা, এখানে আর ইকুয়াল টু কি, স্লোপ তো আর ইকুয়াল টু কী হবে, V/I, ঠিক আছে। আমি সেম আয়ের জন্য V দুইটা দেখি না, এরকমভাবেও করতে পারি। সেম আয়ের জন্য দেখো আইটা সেম, V এর দুইটা ভ্যালু, তাহলে দেখো V বেশি কোনটাতে, V বেশি হচ্ছে T2-র ক্ষেত্রে ভিটা বেশি, এই ভিটা বেশি তার তুলনায়, ঠিক আছে। তাহলে V/I, আইটাকে আমি সেম রেখেছি, তাহলে কার V বেশি, V বেশি হচ্ছে T2 গ্রাফের, ঠিক আছে। তার মানে রেজিস্ট্যান্স অফ T2 গ্রাফ ইজ হায়ার। এই ধরনের কোশ্চেনগুলি খুব ইম্পর্ট্যান্ট। কি বলেছে, দ্য ভোল্ট মানে VI গ্রাফ for a metallic conductor at two different temperatures T1 and T2 are shown in below। বলেছে কোন টেম্পারেচারের জন্য মেটালিক কন্ডাক্টর রেজিস্ট্যান্স বেশি থাকবে। তাহলে দেখো আমরা কি জানি, এখান থেকে আমাদের এটা সলভ করতে গেলে আমাদের জানা দরকার যে স্লোপ অফ VI গ্রাফ কি রিপ্রেজেন্ট করে।
স্লোপ অফ ভিআই গ্রাফ রিপ্রেজেন্ট করে রেজিস্ট্যান্স অফ দি কন্ডাক্টর। ঠিক আছে, কেন কেন স্লোপটা করে এই রেজিস্ট্যান্সটাকে ডিফাইন করে? কারণ দেখো স্লোপ মানে ওয়াই বাই এক্স, এম ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তো এক্স ওয়াই এক্সিস বরাবর কে আছে? অ্যালং ওয়াই এক্সিস আছে ভি, আর অ্যালং এক্স এক্সিস আছে আই। তাহলে ভি বাই আই, ভি বাই আই কোন কোয়ান্টিটিটাকে রিপ্রেজেন্ট করে? আর কোয়ান্টিটিটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এই জন্য এটাকে রেজিস্ট্যান্স বলে আর কি। স্লোপ অফ ভিআই গ্রাফ ইকুয়াল টু রেজিস্ট্যান্স। তো স্লোপ কার বেশি এখানে? T2 টেম্পারেচারের জন্য মেটালিক কন্ডাক্টরের স্লোপটা বেশি। Therefore the slope of VI graph for the metallic, আচ্ছা এখানে আরও সুন্দর করে লেখা যেত, for the metallic conductor at temperature T2 is higher, therefore it has higher resistance. ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখি, হোয়াট ইজ ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি? আচ্ছা দেখো এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দেখো আর ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? আর ইকুয়াল টু আমরা জানি রো এল বাই এ। এখানে বলছে র এর ডেফিনেশন বের করতে, তাহলে র ইকুয়াল টু কী হবে? আর এ বাই এল। তাহলে দেখো হোয়েন এ ইকুয়াল টু, আমরা ডেফিনেশনটা বের করে নিচ্ছি, এ ইকুয়াল টু 1 মিটার স্কোয়ার অ্যান্ড এল ইকুয়াল টু 1 মিটার, দেন আমরা কি লিখতে পারি? র ইকুয়াল টু আর। এটা থেকে আমরা ডেফিনেশনটা বানাবো, কারণ এই ডেফিনেশনটা কিন্তু আমাদের মানে আমাকে বের করে নিতে হবে আর কি এই ইকুয়েশন থেকে। জেনারেলি এটা মানে রেজিস্টিভিটি তো আছে, কিন্তু জেনারেলি এটা ডাইরেক্ট কোনো কোশ্চেন বা ডাইরেক্ট এটার অ্যান্সার পাওয়াটা একটু কষ্ট। তো আমরা এটাকে কী করবো? দেখো এই ফর্মুলা থেকেই আমরা এটাকে বের করে নেব। তো এই ফর্মুলাতে আমি কী করেছি? এ ইকুয়াল টু যদি 1 বসাই এবং এল ইকুয়াল টু যদি 1 বসাই, তাহলে কী হবে? র ইকুয়াল টু আর। ঠিক আছে, তাহলে এটাকে কীভাবে ডেফিনেশনটাকে সাজাবে? হয় the resistance of a conductor having area of cross section 1 meter square and length 1 meter is known as resistivity of the conductor. ঠিক আছে, তো এটাই রেজিস্টিভিটি ডেফিনেশন। কী বলেছে? যখন এ ইকুয়াল টু 1 মিটার স্কোয়ার অ্যান্ড এল ইকুয়াল টু 1 মিটার, দেন আর ইকুয়াল টু রো। তার মানে আমরা কী বলতে পারি? দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর of having area of cross section 1 meter square and length 1 meter is known as resistivity of the conductor. বা এটাকে আরও অন্যভাবে বলতে পারি, the resistance of a conductor of length 1 meter and area of cross section 1 meter square is known as বা is the resistivity of the conductor. ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনটা দেখি। ড্র এ স্কিমেটিক ডায়াগ্রাম, যাই হোক আমি ডায়াগ্রামটা আগেই ড্র করে নিয়েছি। ড্র এ স্কিমেটিক ডায়াগ্রাম অফ এ সার্কিট কনসিস্টিং অফ এ ব্যাটারি অফ 2 cells ইচ অফ 1.5 ভোল্ট। ঠিক আছে, 50 রেজিস্টার, 100 রেজিস্টার, সরি এখানে একটু ভুল হয়েছে, এটা হবে কি 5 ওহম রেজিস্টার, 10 ওহম রেজিস্টার and 15 ওহম রেজিস্টার্স and a plug key all connected in series। বলেছে একটা স্কিমেটিক ডায়াগ্রাম ড্র করো যার মধ্যে 2টা সেল থাকবে, 2টা সেলের প্রত্যেকটার ইএমএফ কত হবে? 1.5 ভোল্ট। দেখো এখানে একটা সেল আর একটা সেল, তো এটার জন্য 1.5, এটার জন্য 1.5, তাহলে এখানে টোটাল কত হবে? 3 ভোল্ট। বলেছে একটা স্কিমেটিক ডায়াগ্রাম আঁকতে যার 5 ওহম, যার মধ্যে 5 ওহম, 10 ওহম এবং 15 ওহম রেজিস্টরগুলি কীভাবে আছে?
সিরিজে লাগানো আছে, দেখো এগুলি সিরিজে লাগানো আছে। আর তার সাথে একটা প্লাগ কি আছে, আর একটা ব্যাটারি আছে। ব্যাটারির মধ্যে দুইটা সেল ব্যবহার করা হয়েছে, দুইটা সেলের প্রত্যেকটার ইএমএফ কত 1.5 ভোল্ট। ঠিক আছে, এখান থেকে কারেন্ট বের করে আসতে পারে যদি এটা খুব সোজা। কারেন্ট বের করতে হলে আমরা কার ফর্মুলা ব্যবহার করব, ওহমস ল ব্যবহার করব। তাহলে ভি ইকুয়াল টু আই আর। তো ভি কত 1.5 প্লাস 1.5 মানে 3 ভোল্ট। আই কত হবে বের করতে হবে আই। আর কত, আর হবে 5 প্লাস 10, কারণ সিরিজে আছে তারা 15, তার মানে এটা 30, এটা 3। তাহলে আই ইকুয়াল টু কত হবে 3/30, তার মানে 1/10, তার মানে 0.1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট যাচ্ছি। এরকম ধরনের কোশ্চেন কিন্তু প্রত্যেকবার আসে পরীক্ষায়। হুইচ ওয়ান হ্যাভিং লেসার রেজিস্ট্যান্স, এ 60 ওয়াট বাল্ব অর এ 40 ওয়াট বাল্ব? হোয়েন দে আর কানেক্টেড, এটা অ্যাকচুয়ালি কমপ্লিট না, এটার মধ্যে হোয়েন দে আর কানেক্টেড টু এ সেম ভোল্টেজ সোর্স, টু দি সেম ভোল্টেজ সোর্স। যদি তারা সেম ভোল্টেজ সোর্সের সাথে লাগানো থাকে তাহলে কোনটা রেজিস্ট্যান্স বেশি? ঠিক আছে, আমি ধরে নিলাম দ্য ইএমএফ অফ দি ভোল্টেজ সোর্স, দ্য ইএমএফ অফ দি ভোল্টেজ সোর্স ইকুয়াল টু ভি, ভোল্ট। ইউনিট লিখতে ভুলবে না কিন্তু, ইউনিটগুলি খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম ক্ষেত্রে দেখি রেজিস্ট্যান্স, তো তার সাথে দেখো পাওয়ারের সাথে রেজিস্ট্যান্সের, এটা তো পাওয়ার, ওয়াট কিসের ইউনিট, পাওয়ারের ইউনিট। তাহলে পাওয়ার দেওয়া আছে আমার, তাহলে পি ইকুয়াল টু আমরা জানি ভি স্কোয়ার বাই আর, তাহলে আর ইকুয়াল টু কী হবে ভি স্কোয়ার বাই পি। ঠিক আছে, যেহেতু দেখো এখানে ভিটা কনস্ট্যান্ট রেখেছি আমি। ঠিক আছে, যেহেতু বোথ আর কানেক্টেড টু এ সিঙ্গেল সোর্স, ঠিক আছে, তার মানে ভিটা কনস্ট্যান্ট, ভিটার ভ্যালুটা চেঞ্জ হলো না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আর প্রপোর্শনাল টু 1/p, মানে যার পাওয়ার বেশি তার রেজিস্ট্যান্স কম, আর যার পাওয়ার কম তার রেজিস্ট্যান্স বেশি, কারণ ভিটা কিন্তু এখানে কনস্ট্যান্ট, তাহলে বি স্কোয়ারও কনস্ট্যান্ট হবে। তাহলে দেখি পাওয়ার বেশি কার, 60 ওয়াটের পাওয়ার বেশি, তার মানে তার রেজিস্ট্যান্স কম। 40 ওয়াটের বাল্বের পাওয়ার কম, তার মানে রেজিস্ট্যান্স বেশি। তাহলে হুইচ ওয়ান ইজ হ্যাভিং লেসার রেজিস্ট্যান্স? ঠিক আছে, সিন্স মানে এই যে দেখো আমরা এটা যেটা বের করেছি, সিন্স দে আর কানেক্টেড টু এ সিঙ্গেল সোর্স অ্যান্ড সিন্স দে আর কানেক্টেড টু এ সিঙ্গেল সোর্স। আচ্ছা, এটাও হতে পারে, এগুলি অ্যাকচুয়ালি কিন্তু রেটিং থাকে। ঠিক আছে, এখানে যদি এরকম দিত 220 ভোল্ট, এটা কিন্তু রেটিং হয়ে যেত, হ্যাঁ 220 ভোল্ট। তো অ্যাকচুয়ালি প্রশ্নটা এরকমভাবে মনে হয় না থাকবে। যদি এরকমভাবে থাকে আমরা ওই সিঙ্গেল সোর্স ধরে করে নেব, বা আমরা বলবো যে প্রত্যেকটার ভোল্টেজ রেটিং সেম। ঠিক আছে, তাহলে দেখো সিঙ্গেল সোর্স, তো দেয়ারফোর R proportional to 1/p. So from this relation we can write for lesser resistance, a 60 watt valve, the resistance of 60 watt valve is lesser. ঠিক আছে, দেখ অ্যাকচুয়ালি এগুলি ভোল্টেজ রেটিং দিয়ে হয়, কারণ বাল্বের রেজিস্ট্যান্সটা তো সোর্সের রেজিস্ট্যান্সের সাথে মানে সোর্সের ইএমএফের সাথে অ্যাকচুয়ালি এটা রিলেটেড না। যেহেতু আমাকে এখানে কোনো রকমের ভোল্টেজ রেটিং দেয়নি, তো আমি এটা কি করেছি, ভোল্টেজ রেটিংটাকে সোর্সের ভোল্টেজ রেটিংয়ের ভোল্টেজটাকে ধরে নিলাম আর কি। বা এখানে এই অঙ্কটাকে আরও সুন্দর হবে যদি আমরা লিখি দ্য ইএমএফ অফ দি ভোল্টেজ রেটিং। এখানে সোর্সের জায়গাতে যদি রেটিং দিয়ে দিই, কারণ বাল্বের মধ্যে কত লেখা আছে এখানে লেখা নেই, ভোল্টেজ রেটিং ইজ ভি ভোল্ট। হ্যাঁ, সিন্স, তাহলে এখানে কী হবে, সিন্স দ্য ভোল্টেজ রেটিং ইজ সেম, voltage rating is same, therefore কি হবে, since the voltage rating is same
সিন্স দ্য ভোল্টেজ রেটিং ইজ সেম, এখানে কী হবে, therefore R proportional to 1 by P. Since R proportional to 1 by P, যার পাওয়ার বেশি তার রেজিস্ট্যান্স কম, তাহলে এখানে কার পাওয়ার বেশি, 60 ওয়াট বাল্বের পাওয়ার বেশি, তাহলে তার রেজিস্ট্যান্স কম হবে। ঠিক আছে, লিস্ট টু ডিফারেন্সেস বিটুইন ভোল্টমিটার অ্যান্ড এমিটার। ঠিক আছে, দেখো এখানে প্রথম হচ্ছে কি ভোল্টমিটার, এমিটার। প্রথম কথা হচ্ছে ভোল্টমিটারকে কীভাবে লাগানো হয় সার্কিটে, কানেক্টেড টু এ সার্কিট ইন প্যারালাল কম্বিনেশন বা প্যারালাল, আচ্ছা প্যারালাল কম্বিনেশন, আর এটা এমিটার ইজ কানেক্টেড টু দ্য সার্কিট ইন সিরিজ। তাহলে এমিটারকে সিরিজে লাগানো হয় আর ভোল্টমিটারকে প্যারালাল লাগানো হয়। রেজিস্ট্যান্স অফ, মানে আমি আর অফ লিখছি, রেজিস্ট্যান্স অফ আইডিয়াল voltmeter is infinite. Resistance of ideal ammeter is 0. এটাকে আরেকটা বানানো যায়, used for used to measure the voltage potential difference, used to measure PD, আর এটা কি used to measure current flowing through the circuit. তাহলে দেখো এটা খুব ইম্পর্টেন্ট। দেখো ভোল্টমিটারের অনেকগুলি এখানে জেনে নিলাম, অনেকগুলি প্রপার্টিও জেনে নিলাম ভোল্টমিটার এবং এমিটারের। ভোল্টমিটারকে সার্কিটে কীভাবে লাগানো হয়, প্যারালালি লাগানো হয়। এমিটারকে কীভাবে লাগানো হয়, সিরিজে লাগানো হয়। রেজিস্ট্যান্স কত, আইডিয়াল ভোল্টমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে ইনফাইনাইট, আর আইডিয়াল এমিটারের রেজিস্ট্যান্স কত, 0। এটা কি কেন ব্যবহার করা হয়, ভোল্টমিটারকে ভোল্টেজ মাপার জন্য, আর এমিটারকে কেন ব্যবহার করা হয়, কারেন্ট মাপার জন্য। ঠিক আছে, আমরা নেক্সটটা দেখি কি আছে। হোয়াট ইজ অ্যান ইলেকট্রিক সার্কিট, হোয়াট ইজ অ্যান ইলেকট্রিক সার্কিট, এটা হচ্ছে ইট ইজ এ closed path through which current is flowing and containing electrical appliances, তারপরে সুইচ, electrical appliances, switch, voltage source, ঠিক আছে। হোয়াট ইজ ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রিক সার্কিট হচ্ছে একটা কন্টিনিউয়াস ক্লোজড পাথ থ্রু হুইচ দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং অ্যান্ড it contains a battery, that is a voltage source, a number of electrical appliances, switch, etc. ঠিক আছে, মানে এটা একটা কন্টিনিউয়াস ক্লোজ পাথ যার মধ্যে দিয়ে কারেন্টটা পাস করে, এবং ওই যে ক্লোজ পাথের মধ্যে কে কে থাকে, একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস থাকে, রেজিস্ট্যান্স থাকে, ভোল্টেজ সোর্স থাকে, তারপরে সুইচেস থাকে, এটাকে বলে ইলেকট্রিক সার্কিট। নেক্সটটা দেখি আমরা। ইন দ্য সার্কিট ডায়াগ্রাম শোন the two resistance wire A and B are of same length. দুইটা রেজিস্টর আছে যাদের লেন্থ সেম, তাহলে এল এ
ইকুয়াল টু LB, ঠিক আছে। তারা সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তো সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হলে আমরা প্রথমে কী লিখে নেবো, রগুলি সেম, তাহলে LA ইকুয়াল টু র এ ইকুয়াল টু রবি, অর্থাৎ ম্যাটেরিয়াল যদি সেম থাকে তাহলে তাদের রেজিস্টিভিটি সেম থাকবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কোনো দুইটা ওয়্যারের যদি সেম ম্যাটেরিয়ালের হয়, কোনো দুইটা ওয়্যার যদি সেম ম্যাটেরিয়াল হয়, তাদের কী সমান থাকবে, কী সেম থাকবে, রেজিস্টিভিটি সেম থাকবে। বাট A is thicker than V, that is cross sectional area of A is greater than cross sectional area of B, ঠিক আছে। এটা কিন্তু এখানে এটাই বলেছে আর কি, হুইচ এমিটার A1 or A2 উইল ইন্ডিকেট হায়ার রিডিং অফ কারেন্ট, কোনটা কারেন্টের হায়ার রিডিং দেখাবে, যার রেজিস্ট্যান্স কম সেই হায়ার কারেন্ট, যার যেই কন্ডাক্টরের রেজিস্ট্যান্সটা কম তার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে। তাহলে আমাদের কাজ হলো কি, রেজিস্ট্যান্স কার বেশি সেটা দেখা, যার রেজিস্ট্যান্স কম তার মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাবে। তাহলে রেজিস্ট্যান্সের সাথে এখানে দেখো, এখানে লেন্থ সেম, রেজিস্টিভিটি সেম, কিন্তু এরিয়াটা একটু ডিফারেন্ট, এরিয়া অফ ক্রস সেকশন। তাহলে এখানে রেজিস্ট্যান্সের সাথে আমার এই লেন্থ, রেজিস্টিভিটি, এরিয়া অফ ক্রস সেকশনের ফর্মুলা মানে রিলেশনটা কি আমরা জানি না, এটা R ইকুয়াল টু ρL/A, এটা কি এখানে এরিয়া অফ ক্রস সেকশন। তো দেখো, যেহেতু র এবং এ বোথ দ্য কোয়ান্টিটিস আর কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি R প্রপোর্শনাল টু 1/A, অর্থাৎ যার এরিয়া অফ ক্রস সেকশন বেশি তার রেজিস্ট্যান্স কম, যার এরিয়া অফ ক্রস সেকশন বেশি তার রেজিস্ট্যান্স কম। তাহলে আমি দেখি, সিন্স AA is greater than that of AB, therefore resistance of A wire বা of the wire A is smaller, therefore current flowing through this resistor is higher, অর্থাৎ মোটা তারের রেজিস্ট্যান্স কম থাকে তার মধ্যে বেশি পরিমাণ কারেন্ট যাবে। বোঝা গেল? তাহলে আমরা নেক্সট যাই। টু স্টুডেন্টস পারফর্ম এক্সপেরিমেন্টস অন টু গিভেন রেজিস্টর R1 and R2 and plot the following VI গ্রাফস। তাহলে দুজন স্টুডেন্ট কী করছিল, একটা এক্সপেরিমেন্ট পারফর্ম করছিল, যার মধ্যে তারা যে VI এর যে রিডিংগুলি পেয়েছে সেগুলি দিয়ে দুইটা গ্রাফ এঁকেছে, ঠিক আছে, দুইটা গ্রাফ এঁকেছে। এখন বলছে হুইচ অফ দ্য টু ডায়াগ্রামস কারেক্টলি রিপ্রেজেন্ট দ্য সিচুয়েশন অন দ্য প্লটেড গ্রাফস, জাস্টিফাই ইউর অ্যান্সার। বলেছে তাদের মধ্যে কোনটা কারেক্টলি আঁকতে পেরেছে আর কি, কোন স্টুডেন্টটা কারেক্টলি আঁকতে পেরেছে। তাহলে দেখো, এখানে আমাদের মেন কন্ডিশন কি দিয়েছে, R1 ইজ গ্রেটার দেন দ্যাট অফ R2, ঠিক আছে। তাহলে দেখো, এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কি কি কনসেপ্ট দরকার। বলেছে দুইজন স্টুডেন্ট এক্সপেরিমেন্ট পারফর্ম করে তারা যে ভি এবং আই এর রিডিংগুলি পেয়েছে, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের যে রিডিংগুলি পেয়েছে সেগুলি দিয়ে ভিআই গ্রাফ তারা প্লট করেছে, তারা ভিআই গ্রাফটা এঁকেছে। এখন বলেছে কে কারেক্টলি এঁকেছে, প্রথমজন কারেক্টলি এঁকেছে না দ্বিতীয়জন কারেক্টলি এঁকেছে। তাহলে এটার জন্য আমার যে মেইন কনসেপ্টটা দরকার, প্রথম হচ্ছে একটু আগেই করেছিলাম আমরা, এটা কি স্লোপ, যার স্লোপ বেশি তার রেজিস্ট্যান্সও বেশি, কারণ দ্য স্লোপ অফ ভিআই গ্রাফ, আবার লিখে দিচ্ছি, দ্য স্লোপ অফ ভিআই গ্রাফ ইকুয়াল টু কি রেজিস্ট্যান্স। তাহলে এখানে আমাদেরকে বলেছি R1 বড়, তাহলে R1 বড় হলে দেখো এখানে এই R1-এর স্লোপও বেশি, তো R1-এর যেহেতু স্লোপ বেশি, R1 বড়, তাহলে সে এই ফিগারটা কারেক্ট। আবার দেখো এখানে R2-র স্লোপটা সে বেশি দেখিয়েছে, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য রেজাল্ট দ্য রেজিস্ট্যান্স অফ R1 ইজ গ্রেটার, কিন্তু এখানে দেখিয়েছে সে কি স্লোপটা কম তার,
ঠিক আছে, তো এই ফিগারটা হবে না। ঠিক আছে, তুমি জাস্টিফাই কীভাবে করবে, কোশ্চেনটাকে রেডি কীভাবে করবে? প্রথমত হচ্ছে লিখবে উই নো দ্য স্লোপ অফ ভিআই গ্রাফ ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দি কন্ডাক্টর। It is given that R1 is greater than that of R2. But in graph 2, the slope of R2 is shown is greater. The slope of R2 shown in the figure is greater. ঠিক আছে? Which is not true. So the figure 1 বা the diagram 1 is correct. ঠিক আছে, তাহলে আমার diagram 1টা কারেক্ট। এখানে কেন আমি এই কথাটা বললাম, এখানে বলা আছে যেহেতু জাস্টিফাই করো তোমার আনসারটাকে, জাস্টিফাই ইউর অ্যান্সার, তাহলে তোমরা কী করবে, জাস্টিফাই করতে গেলে আমার কী জানতে হবে যে কেন এটা হলো। তাহলে দেখো স্লোপ অফ ভিআই, সিন্স দ্য স্লোপ অফ ভিআই গ্রাফ কীভাবে করবে আমি বলে দিচ্ছি। দ্য স্লোপ অফ ভিআই গ্রাফ ইজ ইকুয়াল টু দ্য রেজিস্ট্যান্স অফ দি কন্ডাক্টর। ঠিক আছে, ইন ফিগার 2 বা ইন ডায়াগ্রাম 2 ইট ইজ শোন দ্যাট দ্য স্লোপ অফ R2 ইজ গ্রেটার, বাট ইন দ্য কোশ্চেন ইট ইজ গিভেন দ্যাট R1 ইজ গ্রেটার দ্যান R2, সো দ্য ফিগার 2 ইজ ইনকারেক্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্নটা দেখি কি আছে। ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি ইন দ্য সার্কিট ডায়াগ্রাম গিভেন বিলো। বলেছে এ এবং বি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত। তার প্রথম কথা হচ্ছে দেখো এগুলি সিরিজে লাগানো আছে। ঠিক আছে, আর এখানে 6 ওহমের সাথে কিন্তু সিরিজে নাই। ঠিক আছে, তো এই সার্কিটটাকে তার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কীরকম হবে, প্রথমে আমরা কী করব, এই তিনটা সিরিজকে সলভ করব। তাহলে দেখো কি আছে, এ পয়েন্ট আঁকলাম, বি পয়েন্ট আঁকলাম, তাদের মধ্যে কত আছে, 6 ওহম আছে। আরেকটা কী করলাম আমি, ওই তিনটা রেজিস্ট্যান্সকে আমি সিরিজে অ্যাড করে দিয়েছি। তাহলে এই তিনটা রেজিস্টরের জন্য সিরিজে আমার কী হবে, তাহলে আর ড্যাশ করলাম এটাকে 2 + 2 + 2। কেন 2 + 2 + 2 করলাম, কারণ সিরিজে লাগানো আছে, আর সিরিজ যদি লাগানো থাকে সিম্পলি অ্যাড হয়ে যায় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এটা কত হবে, 2 + 2 + 2 ওহম, তাহলে আমার হবে এটা 6 ওহম। তাহলে এখানেও 6 ওহম, এখানেও 6 ওহম, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এখন কত হবে, আর এ বি। এটার জন্য দেখো আমরা কিন্তু এইভাবে, যেহেতু এটা প্যারালাল কম্বিনেশন, দেখো এটা কিন্তু এ এবং বি এর মধ্যে এটা প্যারালাল কম্বিনেশন। ঠিক আছে, তো এটাকে আমরা দুইভাবে করতে পারি। প্রথমে হয়তো বা আমরা এরকম করে করতে পারি, আর এ বি ইকুয়াল টু R1 1/R1 + 1/R2। তো এখন 1/6 + 1/6 এরকম বসিয়েও আমরা করতে পারি, বাট ডাইরেক্টলি আমাদের যে দুইটা রেজিস্ট্যান্স থাকলে আমরা ডাইরেক্টলি যে ফর্মুলাটা আমরা এটা থেকেই ক্যালকুলেশন করে এটাকে সিম্পল করার জন্য, যদি কেবলমাত্র দুইটা রেজিস্টর থাকে তাহলে এটাকে সিম্পলি এইভাবে লেখা হয় R1 R2 / R1 + R2। এটা থেকে এটা সলভ করে আনা যায়। তাহলে কী হবে, R1 কত, 6 × R2 কত, 6, নিচে কত হবে 6 + 6। হ্যাঁ, তাহলে কত হবে দেখো, 6 × 6 / 12, তাহলে হচ্ছে 2 3। তাহলে আর এ বি কত, 3 ওহম। তাহলে দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি কত, 3 ওহম। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখি কি বলেছে। এ বাল্ব ইজ রেটেড 200 ভোল্ট 100 ওয়াট। দেখো এখানে রেটিংটা দেওয়া আছে, তাহলে বাল্বের রেটিং কত, রেটিং অফ বাল্ব ইকুয়াল টু 200 ভোল্ট অ্যান্ড 100 ওয়াট। ক্যালকুলেট ইটস রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো রেজিস্ট্যান্স বের করার জন্য পাওয়ার এবং যদি আমার ভোল্টেজ রেটিং জানা থাকে, পাওয়ার রেটিং এবং ভোল্টেজ রেটিং জানা থাকে, তাহলে আমরা একটু আগেই পড়েছিলাম P = V²/R। ঠিক আছে, তাহলে R = কত, V²/ সরি এখানে 200 ভোল্ট বলেছে, V²/P। তাহলে P কত, 100, আর V কত, 200 × 200, দুইটা শূন্য চলে যাবে, তাহলে কত হবে এটা, 400 ওহম। তাহলে হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দি বাল্ব, কত হবে এটা, 400 ওহম। ঠিক আছে, এখন বলেছে এই যে 5টা বাল্ব, মানে এরকম 5টা বাল্ব প্রতিদিন কতক্ষণ চলে, 4 ঘন্টা করে চলে। ঠিক আছে, এই 4টা বাল্ব প্রতিদিন 4 ঘন্টা করে চলে। ক্যালকুলেট দ্য ইউনিটস অফ ইলেকট্রিক এনার্জি কনজিউম পার ডে।
তাহলে একদিনে সে কতটুকু ইলেকট্রিক এনার্জি কনজিউম করে। হোয়াট শুড বি দ্য কজ অফ ইউজিং দিস বাল্বস পার ডে অ্যাট দ্য রেট অফ 4 রুপিস পার ইউনিট। দেখো এই জিনিস এইরকম অঙ্কগুলি কিন্তু আসতে পারে। বলেছে একটা বাল্ব কত রেটেড আছে, 200 ভোল্ট এবং 100 ভোল্ট। বলেছে তার রেজিস্ট্যান্স কত বাল্বের ফিলামেন্টের, তো বাল্বের ফিলামেন্টের রেজিস্ট্যান্স বের করে নিলাম। এবার বলেছে যে এরকম 5টা বাল্ব কী করে ডেলি 4 ঘন্টা করে চলে। বলেছে তার ইলেকট্রিক এনার্জি বের করো, কতটা এনার্জি সে প্রতিদিন কনজিউম করে, এবং এই এনার্জির জন্য তার টোটাল বিল কত আসবে যদি প্রতি ইউনিটের চার্জ হয় 4 টাকা, 4 রুপিস। তো এরকম যদি অঙ্ক থাকে তো আমাদের কী কী ফর্মুলা কাজে লাগবে আমি লিখছি। প্রথম কথা হচ্ছে এরকম থাকলে ইলেকট্রিক এনার্জিটা আমরা কীরকম, যদি টাকার হিসাব থাকে তো ইলেকট্রিক এনার্জির 2টা ইউনিট আমরা জানি, একটা হচ্ছে এসআই ইউনিট আর একটা হচ্ছে এসআই ইউনিট আর একটা কি কমার্শিয়াল ইউনিট। তাহলে এসআই ইউনিট কি, এসআই হচ্ছে জুল। কমার্শিয়াল ইউনিটটা কি, কমার্শিয়াল ইউনিটটা কি বিওটি, বা এটাকে ইউনিটও বলে, ঠিক আছে। তাহলে কমার্শিয়াল ইউনিটটা কি, কমার্শিয়াল ইউনিটটা হচ্ছে বিওটি অর ইউনিট, ঠিক আছে। বিওটি ইকুয়াল টু কি, তাহলে বিওটি ইকুয়াল টু নাম্বার অফ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক এনার্জি কনজিউম ইন ওয়াট, ঠিক আছে, ইনটু টাইম, অ্যামাউন্ট অফ টাইম ইন আওয়ার ডিভাইডেড বাই 1000, ঠিক আছে। ফর্মুলাটা একটু ভুল করেছি, সরি। অ্যামাউন্ট অফ পাওয়ার ডিসিপেশন সরি আমি এখানে ফর্মুলাটা লিখতে একটু ভুল করেছি। নাম্বার অফ বিওটি কি, অ্যামাউন্ট অফ ইলেকট্রিক পাওয়ার কনজিউম বা ইলেকট্রিক পাওয়ার ডিসিপেটেড ইন ওয়াট ইউনিট, ঠিক আছে। অ্যামাউন্ট অফ ইলেকট্রিক পাওয়ার ডিসিপেটেড ইন ওয়াট ইউনিট অ্যান্ড টাইম ইন আওয়ার ইউনিট ডিভাইডেড বাই 1000, ঠিক আছে। তা দেখো আমি কিন্তু আগেরবার ফর্মুলাটা একটু ভুল করেছি, আমি ইলেকট্রিক এনার্জি লিখে ফেলেছিলাম ভুলে, এটা ইলেকট্রিক এনার্জি হবে না। তাহলে 1 বিউটি ইকুয়াল টু ওয়াট আওয়ার বাই 1000, নর্মালি বইয়ে লেখা থাকে ওয়াট 1 বিউটি বা বিউটি ইকুয়াল টু ওয়াট আওয়ার বাই 1000। তো এখানে কি আছে, ইলেকট্রিক পাওয়ার ডিসিপেশন ইন ওয়াট ইউনিট, আমি এটাকে একটু বড় করে লিখেছি যাতে বুঝতে সুবিধা হয়। অ্যামাউন্ট অফ ইলেকট্রিক পাওয়ার ডিসিপেটেড ইন ওয়াট ইউনিট অ্যান্ড তার সাথে মাল্টিপ্লাই কী হবে, টাইম ইন আওয়ার ইউনিট ডিভাইডেড বাই 1000। তাহলে অ্যামাউন্ট অফ ইলেকট্রিক পাওয়ার ডিসিপেটেড ইন ওয়াট কত, সে কত পাওয়ার ডিসিপেশন করতে পারে, 100 ওয়াট। তাহলে আমরা কী লিখবো এখানে 100। কয়টা বাল্ব, 5টা বাল্ব কিন্তু, তাহলে 500 হবে আর কি, যাই হোক 5টা বাল্বের জন্য 5 হবে, ঠিক আছে। আর টাইম কত, 4 আওয়ার, ঠিক আছে। ডেলি কত 4 আওয়ার্সই তার কাজ হয়, ডিভাইডেড বাই 1000। তাহলে এখানে 2টা 0 আর এখানে 2টা 0 ক্যান্সেল হয়ে যাবে। 5 দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করি তাহলে 2 হবে, আর এটাকে 2 আর 4 এর 2 হবে। তাহলে টোটাল কত, নাম্বার অফ বিউটি ইকুয়াল টু 2, আর টোটাল এনার্জি কনজিউম ডিসিপেশন যাই বলো এটা কত, এনার্জি কনজিউম ইকুয়াল টু 2 ইউনিট, ঠিক আছে। রেট অফ ইচ ইউনিট, রেট অফ 1 ইউনিট is given 4 rupees 4. So therefore rate of 2 unit equal to কত, 2 into 4 equal to rupees 8, rupees 8, ঠিক আছে। তবে এখানে কিন্তু এই জিনিসটা একটু ভালো করে দেখবে, অ্যামাউন্ট অফ ইলেকট্রিক পাওয়ার ডিসিপেশন ইন দ্য ইউনিট ওয়াট, আর হচ্ছে কি টাইম ইন আওয়ার, ঠিক আছে। তাহলে আমার টোটাল কত টাকা খরচ হবে, 8 টাকা খরচ হবে।
Next, a metallic wire of 625 millimeter length offers 4 ohm resistance if the resistivity of the metal is 4.8 into 10 to the power minus 7 ohm meter, then calculate the area of cross section of the wire. তো প্রথম কথা হচ্ছে দেখো সবগুলি কিন্তু এসআই ইউনিটে আছে, সেটা মিলিমিটার ইউনিটে আছে, তাহলে তাকে কী করতে হবে, আমার মিটার ইউনিটে নিতে হবে। তাহলে গিভেন কী কী দেওয়া আছে, এল ইকুয়াল টু 625 মিলিমিটার, তাকে মিটারে নিতে গেলে 625 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। তার রেজিস্ট্যান্স কত, 4 ওহম। তার রেজিস্টিভিটি কত, 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ওহম, সরি ওহম ইন্টু মিটার। এখন বলেছে এরিয়া অফ ক্রস সেকশন বের করতে, আমার ফর্মুলা কি জানি, আর ইকুয়াল টু র এল বাই এ। তাহলে আমাকে বলেছে এ বের করতে, তাহলে এ ইকুয়াল টু কত হবে, র এল বাই আর। আর কত বলেছে আমাকে, 4 ওহম। তারপরে আমাকে র কত দেওয়া আছে, 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, হ্যাঁ, ইন্টু এল কত, এল হচ্ছে 625 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে, মাইনাস 3, 625 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আচ্ছা, এই জিনিসটাকে আমি এখান থেকে এখানে নিয়ে লিখছি, কারণ এখানে জায়গা নেই। তাহলে কী হবে, এটা এ ইকুয়াল টু কত হবে, 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু 625 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 4। তাহলে এটা হবে 1.2, ঠিক আছে, 1.2 ইন্টু 625, 1.2 ইন্টু 625 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 হবে এরিয়া অফ ক্রস সেকশন, ঠিক আছে। এটা ইউনিট হবে মিটার স্কোয়ার। তো কী বলছি, হ্যাঁ, 1.2কে যদি আমি 625কে মাল্টিপ্লাই করি তাহলে কী হবে, 1 প্লাস 0.2, এটা একটু সিম্পলি করে নিচ্ছি আর কি, এখানে 625। তাহলে দেখো 1 দিয়ে হলে 625 প্লাস 2 দিয়ে করলে কত, মানে 0.2 দিয়ে করলে হ্যাঁ, তাহলে কত হবে, 125। তাহলে এখানে অ্যাড করব 625 প্লাস 125, তাহলে হবে 0, এখানে হবে 5, এখানে হবে 7, ঠিক আছে। তাহলে কত হবে, 750 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তার এরিয়া অফ ক্রস সেকশন। তাহলে এরিয়া অফ ক্রস সেকশন কত, 750 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার স্কোয়ার, বা এটাকে এরকমভাবে লিখতে পারে 0.75 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 মিটার স্কোয়ার, এরকমভাবেও লিখতে পারে, ঠিক আছে। ফর্মুলা তো একটাই, ফর্মুলা ইজি, এই ফর্মুলার মধ্যে বসিয়ে দিলে যে রেজাল্ট আছে তাই হবে। নেক্সট দেখছি আমরা কি আছে, ইলেকট্রিক ল্যাম্প অ্যান্ড কন্ডাক্টর অফ রেজিস্ট্যান্স 4 ওহম আর কানেক্টেড ইন সিরিজ। বলা হচ্ছে একটা ইলেকট্রিক ল্যাম্প, একটা ইলেকট্রিক ল্যাম্প অ্যান্ড ইলেকট্রিক ল্যাম্প অ্যান্ড এ কন্ডাক্টর অফ রেজিস্ট্যান্স 4 ওহম আর কানেক্টেড ইন সিরিজ টু এ ব্যাটারি অফ 6 ভোল্ট, মানে একটা 6 ভোল্ট ব্যাটারির সাথে তাকে লাগানো হয়েছে। দ্য কারেন্ট ড্রন বাই দি ল্যাম্প ইজ 0.25 এম্পিয়ার। তাহলে এটা কত কারেন্ট ড্রন করে, 0.25 এম্পিয়ার। দেখো এগুলি সিরিজে লাগানো আছে, তো সিরিজের ক্ষেত্রে আমরা জানি কি কারেন্ট সেম যাবে, বোথ দ্য বাল্ব অ্যান্ড রেজিস্টার। ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স অফ ইলেকট্রিক ল্যাম্প, বলেছে ইলেকট্রিক ল্যাম্পের রেজিস্ট্যান্স বের করতে। তো প্রথম কথা হচ্ছে আমরা কি জানি, এটার জন্য কি ব্যবহার করতে হবে, একই ফর্মুলা, ওহমস ল। ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কি, সরি, ভি ইকুয়াল টু আইআর। তো এখানে আরটা কিন্তু দুটো জিনিসের হবে, একটা হচ্ছে এ রেজিস্টরের আর হবে, আরটা হচ্ছে ল্যাম্পের আর হবে, তারা সিরিজে আছে। তাহলে আমি আই কত, 0.25 ইন্টু আর কত, এটা রেজিস্ট্যান্সটাকে আমি ধরে নিলাম
আর কিসের বাল্বের ল্যাম্পের রেজিস্ট্যান্স, যাই হোক আমি বাল্ব ধরলাম আরবি, তাহলে এখানে কী হবে আরবি প্লাস হবে কত 4 ওহম, ঠিক আছে, কারণ এখানে টোটাল রেজিস্ট্যান্সটা হিসাব হবে তো। আর ভি কত আছে 6 ভোল্ট, ভিটা লেখার দরকার নেই এখানে। তাহলে আমরা কীভাবে করবো এটা, তাহলে আরবি +4 ইকাল টু 6/0.25, ঠিক আছে। তো এটা কত হবে আরবি +4 ইকাল টু এটা কত হবে 6 × 4, তাহলে 1/0.25 ইকাল টু 4, ঠিক আছে। তো কত হবে আরবি ইকাল টু 24 - 4 ইকাল টু 20 ওহম। তাহলে এই বাল্বের রেজিস্ট্যান্স কত হবে 20 ওহম, ঠিক আছে। দেখো এখানে আমরা কোন কনসেপ্টটা লাগিয়েছি কাছে, এখানে বলেছে সিরিজে লাগানো আছে, তো সিরিজে লাগানো আছে মানে টোটাল কারেন্ট, মানে কারেন্ট ফ্লোয়িং থ্রু ইচ ডিভাইস ইজ সেম, ঠিক আছে। তারপরে আমাকে কী বলেছে যে এই ল্যাম্পের রেজিস্ট্যান্স কত, কিন্তু আমাদের কাছে কী কী ডাটা প্রোভাইড আছে, ব্যাটারি আছে একটা, ব্যাটারির ইএমএফ দেওয়া আছে কত 6 ভোল্ট, তারপরে কি করেছে কারেন্ট আছে 0.25 এম্পিয়ার, সবটার মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স অফ দি ইলেকট্রিক ল্যাম্প, এখন ইলেকট্রিক ল্যাম্পের রেজিস্ট্যান্স বের করতে বলেছে, তো আমরা এটার জন্য ওহমস ল ব্যবহার করব, এবং কি হবে এখানে রেজিস্ট্যান্সটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ব্যবহার করব, ঠিক আছে। যেহেতু সিরিজ আছে একটাকে ছেড়ে আমরা কাজ করতে পারবো না, তাহলে আমার পুরো সার্কিটটা নিয়ে কাজ করতে হবে। পুরো সার্কিটটা নিয়ে কাজ করতে হলে আমার এখানে এই বাল্বের রেজিস্ট্যান্সটাকে আরবি যদি ধরি, যেহেতু সিরিজে লাগানো আছে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আরবি +4 হয়ে যাবে, সিরিজে লাগালে তো নর্মালি প্লাস হয়ে যায়, তাহলে আরবি +4। তাহলে দেখো এখানে 0.25টা কোথায় চলে যাবে 6-এর নিচে চলে যাবে, তাহলে 6/0.25, তাহলে হবে আর আরেকটা জিনিস কি বলেছি 1/0.25 ইকুয়াল টু 4 হয়, ঠিক আছে। কীভাবে হয় দেখো 1/0.25, তো 0.25 মানে উপরে 100 হবে, 25 পয়েন্টটা তুলে দিলে, তাহলে কাটলে হয়ে যাবে 4। তো যাই হোক 6 × 4 হবে এখানে, আর এই 4টাকে যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে -4 হবে, তাহলে 20 ওহম হবে, ঠিক আছে। তাহলে বাল্বের রেজিস্ট্যান্স কত আমার 20 ওহম, বুঝতে পেরেছ। তারপর নেক্সট দেখি, 2 রেজিস্টরস with resistance 10 ohm and 15 ohm are connected to a battery of EMF 12 volt। তাহলে দেখো দুইটা রেজিস্টার আছে, হ্যাঁ দুইটা রেজিস্টার আছে আমার কাছে, ধরো R1 ইকুয়াল টু কত 10 ওহম এবং R2 হচ্ছে আমার 15 ওহম, আর তাদেরকে কি করেছে 12 ওহম ব্যাটারির সাথে লাগানো হয়েছে। তাহলে আমরা কিভাবে লাগালে তার মধ্যে ম্যাক্সিমাম কারেন্ট পাবো এবং মিনিমাম কারেন্ট পাবো, বলছে টু রেজিস্টার্স অফ রেজিস্ট্যান্স 10 ওহম and 15 ohm are to be connected to a battery of EMF 12 volt so as to obtain maximum current, minimum current maximum current, মানে কীভাবে কোন কম্বিনেশনে আমি তাদেরকে কানেক্ট করলে ব্যাটারির সাথে আমরা কোন কম্বিনেশনে কানেক্ট করলে ম্যাক্সিমাম কারেন্ট পাবো আর কোন কম্বিনেশনে কানেক্ট করলে মিনিমাম কারেন্ট পাবো, ঠিক আছে। ডেসক্রাইব দ্য মোড অফ কানেক্টিং দ্য রেজিস্ট্যান্স ইন ইচ কেস। আচ্ছা প্রথমটা বলেছে যে আমার কি বলেছে, প্রথমটা বলেছে মিনিমাম কারেন্ট টু কানেক্টেড, হ্যাঁ ডেসক্রাইব দ্য মোড অফ কানেক্টিং দ্য রেজিস্ট্যান্সেস ইন ইচ কেস, ক্যালকুলেট দ্য স্ট্রেংথ অফ টোটাল কারেন্ট ইন দ্য সার্কিট ইন ইচ কেস। তাহলে আমার কি বলেছে 2 রেজিস্টার্স উইথ রেজিস্ট্যান্সেস 10 ওহম 15 ওহম আর কানেক্টেড টু এ ব্যাটারি, প্রশ্নটা খুব ভালো করে বুঝতে হবে, কানেক্টেড টু এ ব্যাটারি অফ EMF 12 ভোল্ট সো অ্যাজ টু অবটেইন মিনিমাম অর ম্যাক্সিমাম কারেন্ট, মানে ডেসক্রাইব দ্য মোড অফ কানেক্টিং দ্য রেজিস্ট্যান্স ইন ইচ কেস। এতটুকু অবধি তার মানে বোঝায় যে আমরা কীভাবে তাদেরকে কানেক্ট করলে মিনিমাম এবং ম্যাক্সিমাম কারেন্ট পাবো, আর তারপরের কোশ্চেনটা বলেছে যে প্রত্যেক ক্ষেত্রে কারেন্টগুলি বের করো। তো এই জিনিসটা সিম্পলি মনে রাখবে, প্যারালাল কম্বিনেশনে কারেন্ট বেশি, in parallel combination current is higher
দেন সিরিজ কম্বিনেশন। তাহলে সিরিজ কম্বিনেশন থেকে প্যারালাল কম্বিনেশনে কারেন্ট বেশি। তাহলে মোড অফ কানেক্টিং দ্য রেজিস্ট্যান্স কি? ফর মিনিমাম কারেন্ট আমরা কীভাবে তাদেরকে কানেক্ট করব? সিরিজ। ঠিক আছে, কারণ মিনিমাম কারেন্টের জন্য রেজিস্ট্যান্স বেশি হতে হবে। তো রেজিস্ট্যান্স কীভাবে বেশি হবে? সিরিজে লাগালে বেশি হবে। ম্যাক্সিমাম কারেন্টের জন্য আমরা কীভাবে লাগাবো? প্যারালাল। ঠিক আছে, ডেসক্রাইব দ্য মোড অফ কানেক্টিং, তো এটাই ডেসক্রাইব দ্য মোড অফ কানেক্টিং দ্য রেজিস্ট্যান্স ইন ইচ কেস। তাহলে মিনিমাম কারেন্টের জন্য আমরা কী করবো? সিরিজে কানেক্ট করবো রেজিস্টরগুলিকে, এবং ম্যাক্সিমাম কারেন্টের জন্য তাদেরকে প্যারালালি কানেক্ট করবো। তো এখন বলেছে প্রত্যেক ক্ষেত্রে তাদের কারেন্টের স্ট্রেংথ বের করতে। তাহলে কী কী জিনিস গিভেন আছে? গিভেন R1 R2 তো দেওয়াই আছে, আর ভি কত? ভি হচ্ছে 12 ভোল্ট। তাহলে ফর সিরিজ, প্রথমে আমরা সিরিজটা দেখি। ফর সিরিজ ভি ইকুয়াল টু আই আর, ফর্মুলা তো একটাই। তাহলে ভি কত? 12। আই কত? জানি না, আই তো বের করতে বলেছে। আর কত হবে সিরিজের ক্ষেত্রে? তাহলে 10 + 15। তাহলে আই ইকুয়াল টু কত হবে? সিরিজের ক্ষেত্রে তো সিম্পলি অ্যাড হয়ে যায়। তাহলে আই ইকুয়াল টু কত হবে? 12/10 + 15 মানে 25। ঠিক আছে, অ্যাম্পিয়ার। ফর প্যারালাল, আচ্ছা প্যারালালের ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্টটা বের করতে আমরা যেহেতু দুইটা রেজিস্টার আছে শুধু, তাহলে আমরা কী করব? R1 × R2 / R1 + R2, এই জিনিসটা মনে রাখবে। তাহলে R1 × R2 কত? R1 কত? R1 হচ্ছে 10, R2 হচ্ছে 15, R1 + R2 মানে 25। তাহলে এটা 5 দিয়ে কাটলে হবে 3, আর এটাকে 5 দিয়ে কাটলে হবে 5। তাহলে কত হবে আমার? এখানে হবে 2। তাহলে হবে আমার 6 ওহম। তাহলে এখানে কারেন্ট কত হবে? I = V/R ইকুইভ্যালেন্ট। তাহলে ভি কত? ভি হচ্ছে 12, আর কারেন্ট এখানে এটা কত হবে? 6, রেজিস্ট্যান্স হচ্ছে 6, তাহলে হবে আমার 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এখানে কারেন্ট দেখো <1। ফর সিরিজ কম্বিনেশন কারেন্ট ইজ <1। ফর প্যারালাল কম্বিনেশন কারেন্ট ইজ >1। কত পেয়েছি আমরা? 2 অ্যাম্পিয়ার, একের থেকে বড়। আর এখানে কত পেয়েছি? এটা সিরিজের ক্ষেত্রে 12/25, এটা কত? একের থেকে ছোট। যাই হোক, আমরা সিরিজের ক্ষেত্রে কারেন্টের ভ্যালুটা কত? 12/25, আর প্যারালালের ক্ষেত্রে কত? 2 ওহম। ঠিক আছে, সিম্পল, ইজি। Show how would you connect 3 resistors each of 6 ohm so that the combination has a resistance of 9 and 4. বলেছে তোমার কাছে 3টা রেজিস্টর আছে, 1টা 2টা 3টা, তাদের প্রত্যেকের রেজিস্ট্যান্স কত? 6 ওহম, 6 ওহম অ্যান্ড 6 ওহম। বলেছে এই তিনটাকে কাজে লাগিয়ে তুমি একবার 4 ওহম বের করো, একবার 9 ওহম বের করো। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি তাদেরকে সিরিজে লাগাই তাহলে সিম্পলি অ্যাড হয়ে যাবে। তাহলে দেখো 6 + 6 + 6 তার মানে 18 হবে না। ঠিক আছে, তাহলে আমি যে কোনো দুইটাকে যদি প্যারালাল লাগাই, তাহলে 6 এবং 6কে প্যারালালি যদি লাগাই, তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 6 থেকে কম আসবে। ঠিক আছে, তাহলে এটা একটা প্রবাবিলিটি থাকতে পারে যে এই দুইটাকে সিরিজে লাগিয়ে এটাকে আমি এই দুইটাকে প্যারালালি কানেক্ট করে তার সাথে প্লাস এটার সাথে এই প্যারালালটার সাথে এটাকে সিরিজ যদি করি। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এখানে আমরা এটা পেতে পারি। ঠিক আছে, আর how would you connect the 3 resistors each of 6 ohm so that the combination has resistance of 9 ohm, আর বলছে 4 ohm। তাহলে দেখি প্রথমে আমরা প্যারালালি কানেক্ট করি। তাহলে দেখো এই পয়েন্টটাকে দিলাম আমি এ, তার সাথে একটা 6 ওহম এদিকে, আরেকটা 6 ওহম এদিকে, তার সাথে আমি কাকে লাগালাম সিরিজে? আরেকটা 6 ওহমকে সিরিজে লাগালাম, বি। ঠিক আছে, তাহলে প্রথমে আমি এই প্যারালালটাকে সলভ করব, তারপরে এটার সাথে সিরিজে এটা 6 ওহমটাকে ক্যালকুলেট করব।
এরকমভাবেই তো আমরা কম্বিনেশনগুলি সলভ করি। তাহলে এটার ক্ষেত্রে আমরা কীভাবে করব? দেখো এই দুটো প্যারালালি আছে, তাহলে এটাকে আমি R1 ধরলাম, এটাকে R2 ধরলাম, এটাকে R3 ধরলাম, ঠিক আছে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ R1 অ্যান্ড R2, তাহলে আর যেহেতু প্যারালালি আছে R12 ইকুয়াল টু R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, তাহলে কত হবে 6 ইন্টু 6 ডিভাইডেড বাই 6 প্লাস 6 মানে 12, তাহলে এটা হবে 2, এটা হবে তাহলে 3 হয়ে যাবে এটা, ঠিক আছে। তাহলে তার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কীরকম হবে দেখতে, এই দুইটাকে কম্বাইন করে আমরা একটা করেছি, যে কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত 3 ওহম। তাহলে দেখো এটা হয়ে যাবে এখন 3 ওহম, আর এটা আছে কত 6 ওহম, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তো এখন এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত 3 প্লাস 6, যেহেতু সিম্পলি সিরিজে আছে, তাহলে আর এ বি কত হবে 3 প্লাস 6 ওহম, তার মানে 9 ওহম। তাহলে আমার কি লিখতে হবে, ইফ ইউ কানেক্ট দ্য টু রেজিস্টার্স ফর 9 ওহম লিখছি, হ্যাঁ, ফর 9 ওহম, if we connect two 6 ohm resistances in parallel and the third resistor is connected in series with them, then the equivalent resistance is কত 9 ওহম, ঠিক আছে। তো 9 ওহমের জন্য হয়ে গেল। এবার 4 ওহম যেটা, এটা আমি বলছি তোমরা এটা বাড়িতে করে নিও। এটা করতে গেলে আমার কি করতে হবে, দুইটাকে আমি সিরিজে লাগাবো। তাহলে দেখো 6 ওহম সেমভাবে এইটার সাথে, ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটার সাথে আমি কি করব, আরেকটা রেজিস্টরকে আমি প্যারালালি লাগাবো 6 ওহম। তাহলে 6 প্লাস 6 কত হবে 12, ঠিক আছে। 6 প্লাস 6, এখানে তো দেখো এখানে 3টা রেজিস্টর আছে, তো 3টা রেজিস্টরের মধ্যে দেখো 2টা রেজিস্টরকে আমি সিরিজে লাগিয়েছি। এর আগে এবার কী করেছিলাম, 2টা রেজিস্টরকে প্যারালালি লাগিয়েছি, তারপরে তার সাথে আমি সিরিজে আরেকটা রেজিস্টরকে লাগিয়েছি। এখানে আমি কি করেছি, 2টা রেজিস্টরকে সিরিজে লাগিয়েছি, তারপরে তাদের সাথে আমি কি করলাম, ওই আরেকটা রেজিস্টরকে প্যারালালি লাগিয়ে দিয়েছি। তাহলে এই দুইটার কত হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে 12 ওহম, কারণ তারা সিরিজে আছে। আর এটার কত 6 ওহম। তো আলটিমেটলি আমি কী পেলাম, এটা ওই সাইডে আঁকছি, দেখো লেফট সাইডে এটা কি আমরা এখানে পেলাম কত 12, আর নিচে কত আছে 6, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। তাহলে এ আর বি এর মধ্যে এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, দেখো এটা একদম ইজি, আর এ বি উপরে লিখছি, জায়গার একটু শর্টেজ আছে। তাহলে আর এ বি ইকুয়াল টু কী হবে 12 ইন্টু 6 উই R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তো 12 প্লাস 6 কত 20, সরি কী বলছি আমি, 12 প্লাস 6 কত 18, ঠিক আছে। তাহলে 6 3 যা 18 আর 3 4 যা 12, তাহলে আর এ বি কত বেরোলো 4 ওহম। তাহলে এখানে আমরা কীভাবে বলবো এটাকে, ইফ উই কানেক্ট টু রেজিস্টরস ইন সিরিজ and another 6 ohm resistor in parallel with them, মানে দুইটাকে যদি আমি সিরিজে লাগাই, তাদের সাথে যদি আমি আরেকটা রেজিস্টরকে অফ 6 ওহম রেজিস্ট্যান্স যদি আমরা প্যারালালি লাগাই, তাহলে আমরা কী পাবো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 4 ওহম পাবো আর কি। যাই হোক, এটা তোমরা বাড়িতে করে নিও। নেক্সট, calculate the resistance of the wire using the graph. তো রেজিস্ট্যান্স, এখানে কারেন্ট দিয়েছে, দেখো এখানে
এটা কিন্তু আই ভার্সেস ভি গ্রাফ, নট ভি ভার্সেস আই গ্রাফ। তো আই ভার্সেস ভি গ্রাফের স্লোপ কি হয়? ইকুয়াল টু 1 বাই রেজিস্ট্যান্স কিন্তু, ঠিক আছে। তাহলে আমাকে কি বলেছে, আই ভার্সেস ভি গ্রাফের স্লোপ, তাহলে ওয়াই বাই এক্স মানে 1/r আমরা বের করছি, তাহলে কী হবে আই বাই ভি। তাহলে আই বাই ভি বের করি, তাহলে আই কত 0.1 আর ভি কত 2, তাহলে হবে কত 1/r ইকুয়াল টু 1/20, তাহলে আর ইকুয়াল টু কত হবে 20। পরেরটা দিয়ে যদি করি সরি পরেরটা দিয়ে যদি করি তাহলে দেখো এখানে কত আছে 2 আছে, আর এখানে কত আছে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি 2 ধরি তার করসপন্ডিং পয়েন্টটা কত আছে 4 আছে। তাহলে কী হবে 1/r ইকুয়াল টু স্লোপ ইকুয়াল টু কত 1/r, তাহলে স্লোপ ইকুয়াল টু আই বাই ভি। তাহলে আই কত আছে আমার 0.2, ভি কত আছে 4, তাহলে 0.2 মানে এটাকে যদি 2 লিখি, এটাকে যদি 4 লিখি, তাহলে নিচে একটা 10 আসবে, তাহলে কী হবে 2, তাহলে 1/r ইকুয়াল টু কত হবে 1/20, তার মানে আর ইকুয়াল টু কত 20 ওহম। তাহলে আমি এই গ্রাফ থেকে ইজিলি আমি রেজিস্ট্যান্সটাকে বের করে দিতে পারবো যদি আমার জানা থাকে যে স্লোপটা কী বোঝায়, ঠিক আছে। বি ভার্সেস আই গ্রাফের স্লোপ কী বোঝায় রেজিস্ট্যান্স, আই ভার্সেস বি গ্রাফের স্লোপ কী বোঝায় 1 বাই রেজিস্ট্যান্স। তাহলে কী বলেছে এটাতে, ইফ R1 equal to 10 ohm, R2 equal to 20 ohm and R3 equal to 30 ohm, calculate the effective resistance when they are connected in series to a battery of 6 volt. Also find the current flowing in the circuit. এটা একদম ইজি। কী বলেছে, তিনটা রেজিস্টরকে সিরিজে লাগিয়েছে, সিরিজে লাগানোর পরে তাদেরকে 6 ভোল্ট ব্যাটারির সাথে কানেক্ট করা হয়েছে। তো একটার হচ্ছে 10 ওহম, আরেকটা হচ্ছে 20 ওহম, আরেকটা হচ্ছে 30 ওহম। এখন বলেছে ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স, এফেক্টিভ রেজিস্ট্যান্স। তো এটা যেহেতু এটা সিরিজে লাগানো আছে তো তাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা কী হবে, এফেক্টিভ রেজিস্ট্যান্স কত হবে, সিম্পলি 10 + 20 + 30 মানে 60 ওহম, ঠিক আছে। এখন বলেছে আমাদের কারেন্টটা বের করতে। তাহলে কারেন্ট আমরা কোন ফর্মুলা ব্যবহার করব কারেন্টের জন্য, ওহমস ল ব্যবহার করব, যেহেতু রেজিস্ট্যান্স আছে এবং ইএমএফ আছে। তাহলে আমরা কী ব্যবহার করবো, ভি ইকুয়াল টু আই আর। তাহলে কারেন্ট বের করতে বলেছে আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি কত 6 আর কত 60, তাহলে আই ইকুয়াল টু কত 1/10। তাহলে আমরা কী লিখতে পারি, দেয়ারফর আই ইকুয়াল টু 0.1 অ্যাম্পিয়ার, সিম্পল। তারপর আমরা নেক্সট দেখি কি আছে, এ পার্সন অপারেটস এ মাইক্রোওয়েভ ওভেন অফ 2 কিলোওয়াট পাওয়ার। তাহলে মাইক্রোওয়েভ ওভেনের পাওয়ারটা দেওয়া আছে, কত দেওয়া আছে 2 কিলোওয়াট। 2 কিলোওয়াট ইকুয়াল টু কত 2 × 1000 ওয়াট। কিলোওয়াট থেকে আমরা ওয়াটে নিয়ে গেলাম, কিলোওয়াট থেকে ওয়াটে নিতে গেলে আমাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে আমার হবে 2000 ওয়াট। তাহলে এটার পাওয়ার রেটিংটা কত 2000 ওয়াট ইন এ ডোমেস্টিক সার্কিট অফ 220 ভোল্ট। তাহলে আমার ভোল্টও দেওয়া আছে, ভোল্টটা কত 220 ভোল্ট। অ্যান্ড কারেন্ট রেটিং ইজ, কারেন্ট রেটিং কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে রেটিং, পাওয়ার রেটিং কিন্তু, হ্যাঁ নট পাওয়ার ডিসিপেশন। আর কারেন্ট রেটিং আছে কত, কারেন্ট রেটিং আছে 5 এম্পিয়ার। হোয়াট রেজাল্ট ইজ এক্সপেক্টেড, এক্সপ্লেইন উইথ রিজন। দেখো এখানে বলেছে যে কোনো একটা মাইক্রোওয়েভ ওভেনের পাওয়ার রেটিং কত 2 কিলোওয়াট, আর কি বলেছে কারেন্ট রেটিং কত 5 এম্পিয়ার। আর এটাকে কোথায় নিয়ে লাগিয়েছি আমরা 220 ভোল্টেজ সোর্সে। এখন বলেছে তুমি কি রেজাল্ট অ্যাকসেপ্ট করো, এটা কি চলবে কি চলবে না, পুরো যাবে কি হবে দেখি। তাহলে দেখো পাওয়ার দেওয়া আছে, কারেন্ট রেটিং দেওয়া আছে, তাহলে আমরা একটা কাজ করি, তার ভোল্টেজ রেটিংটা বের করি। পাওয়ার রেটিং দেওয়া আছে, কারেন্ট রেটিং দেওয়া আছে, তাহলে ভোল্টেজ রেটিং কী করে বের করব, কারণ আমরা জানি পি ইকুয়াল টু ভি ইন্টু আই। তাহলে ভি কত বের করতে হবে, পাওয়ার রেটিং মানে রেটিং কিন্তু রেট লিখছি, হ্যাঁ রেট। তাহলে তার পাওয়ার রেটিং কারেন্ট রেটিং জানি, তো ভোল্টেজ রেটিং কীভাবে বের করব, ভোল্টেজ রেটিং ইকুয়াল টু পাওয়ার রেটিং বাই কারেন্ট রেটিং। তাহলে দেখি ভোল্টেজ রেটিং কত, পাওয়ার রেটিং কত তার 2000, আর কারেন্ট কত 5 এম্পিয়ার, ঠিক আছে। তাহলে ভোল্টেজ রেটিং কত হবে 400 ভোল্ট।
ঠিক আছে। তো দেখো, যদি কারেন্ট রেটিং আমার হয় 5 এম্পিয়ার, তাহলে তার জন্য আমার ভোল্টেজ কত দরকার? 400 ভোল্ট। ঠিক আছে, তা আমার ভোল্টেজ রেটিং কত মাইক্রোওয়েভ ওভেনের? ভোল্টেজ রেটিং ইকুয়াল টু 400 ভোল্ট। তাকে কত ভোল্টেজ সোর্সের সাথে লাগানো হয়েছে? 200 ভোল্ট, সরি 220 ভোল্ট। তাহলে কি হবে? তাহলে দেখো, সে কারেন্ট কতটা টানবে তখন? তার রেটিং তো 400 ভোল্ট, তো 220 ভোল্টের সাথে যখন লাগাবো, তো তার পাওয়ার তো সেটাই থাকবে। তাহলে তার কারেন্টটা কত সে টানবে আমরা এটা দেখছি। তাহলে দেখো, আমার ভোল্টেজ সোর্স হচ্ছে 220 ভোল্ট, পাওয়ার হচ্ছে আমার কত 2000 ওয়াট। ঠিক আছে, তো দেখো পি রেটিং ইকুয়াল টু আই ফ্লোয়িং ইন্টু কী হবে ভি সোর্স। ঠিক আছে, কারণ পাওয়ার তো কনস্ট্যান্ট, কোনো একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের পাওয়ার তো কনস্ট্যান্ট। তাহলে কারেন্ট কতটা ফ্লো হবে ভোল্টেজ সোর্সের সাথে লাগালে ওইটা এভাবেই বের করতে পারবো আমরা। ফর্মুলা তো এটা পি ইকুয়াল টু ভিআই বা আই ইন্টু ভি। তাহলে কারেন্ট ফ্লোয়িংটা আমরা বের করবো এখন। তাহলে দেখো আই ফ্লোয়িং, কারেন্ট ফ্লোয়িং ইকুয়াল টু কি? পাওয়ার রেটিং বাই ভোল্টেজ সোর্স। তাহলে পাওয়ার রেটিং কত? 2000, আর ভোল্টেজ সোর্স কত? 220, 11, 100। তাহলে কারেন্ট কতটা ফ্লো করছে? যেহেতু আমি কম ভোল্টেজ সোর্সের সাথে লাগিয়েছি, তাহলে কারেন্টটা কত ফ্লো করছে? 100/11। তারপর আমরা বলতে পারি এটা গ্রেটার দেন 5 এম্পিয়ার। তাহলে দেখো, সার্কিটের মধ্য দিয়ে 5 এম্পিয়ারের বেশি কারেন্ট যাচ্ছে, তার ভোল্টেজ রেটিং কত? 400 ভোল্ট। কীভাবে আমরা পেলাম ভোল্টেজ রেটিং? দেখো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। একটা পার্সন কি করেছে, একটা মাইক্রোওয়েভ যার পাওয়ার মানে রেটিং হচ্ছে 2000 ওয়াট, মানে 2 কিলো ওয়াট, মানে এটাকে লাগিয়েছে কার সাথে? এটা ডোমেস্টিক সার্কিটের সাথে লাগিয়েছে, যার ভোল্টেজ সোর্স হয়েছে 200 ভোল্ট অ্যান্ড কারেন্ট রেটিং, কার কারেন্ট রেটিং? মাইক্রোওয়েভ ওভেনের কারেন্ট রেটিং কত? 5 এম্পিয়ার। তাহলে মাইক্রোওয়েভ ওভেনের দুইটা জিনিস এখানে ক্লিয়ার, একটা হচ্ছে কারেন্ট রেটিং এবং একটা হচ্ছে ভোল্টেজ রেটিং। ম্যাক্সিমাম কারেন্ট কত যেতে পারে? 5 এম্পিয়ার তার মধ্যে দিয়ে। আর ম্যাক্সিমাম পাওয়ার কত হবে তার কনজিউম? 2 কিলোওয়াট। এটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা কি করলাম, তাকে 220 ভোল্টের সাথে লাগিয়ে দিয়েছি। তো এখন কি হবে আমাদের থেকে জানতে চেয়েছে। তো প্রথম কথা হচ্ছে আমি ভোল্টেজ রেটিং এবং কারেন্ট রেটিং থেকে, সরি, পাওয়ার রেটিং এবং কারেন্ট রেটিং থেকে আমরা কি বের করবো? ভোল্টেজ রেটিং। কীভাবে? পি ইকুয়াল টু ভিআই। ঠিক আছে, পি ইকুয়াল টু ভিআই মানে পাওয়ার রেটিং ইকুয়াল টু ভোল্টেজ রেটিং ইন্টু কারেন্ট রেটিং। তো এটা থেকে আমরা ভোল্টেজ রেটিং পেয়ে গেলাম কত? 400 ভোল্ট। অর্থাৎ তাকে আমাকে 400 ভোল্ট সোর্সের সাথে লাগালে সে ভালোভাবে কাজ করবে। ঠিক আছে, এখন আমি কি করলাম, তাকে 400 ভোল্টের সাথে না লাগিয়ে 220 ভোল্টের সাথে লাগিয়েছি। তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে আমার দেখতে হবে। তাহলে পাওয়ার তো কনস্ট্যান্ট ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের, তাহলে পাওয়ার কত? 2000 ওয়াট। তাহলে আমরা কী করলাম, আবার সেই ফর্মুলাতে বসালাম যে পাওয়ার রেটিং ইকুয়াল টু আই ফ্লোয়িং, মানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, ইন্টু ভোল্টেজ সোর্স। তাহলে এখান থেকে আমরা কতটা কারেন্ট ফ্লো হচ্ছে এটা বের করতে পারবো। কতটা কারেন্ট ফ্লো হচ্ছে? পাওয়ার রেটিং ডিভাইডেড বাই ভোল্টেজ সোর্স। তো পাওয়ার রেটিং কত? 2000 ডিভাইডেড বাই 220। তো এটাকে যদি আমরা একটু সলভ করি, তাহলে দেখা যাবে যে 100/11 বেরোবে, যেটা 5 এম্পিয়ার থেকে বেশি। তো এবার তার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কত কারেন্ট যেতে পারে? 5 এম্পিয়ার, মানে 5 এম্পিয়ার, কিন্তু যাচ্ছে কত? 5 এম্পিয়ার থেকে বেশি। তাহলে সার্কিটটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। দ্য সার্কিট অফ মাইক্রোওয়েভ ওভেন উইল বার্ন আউট বিকজ দ্য কারেন্ট flowing through this oven is greater than that of 5 ampere। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাক। নেক্সট আরেকটা লাস্ট ভিডিও করবো এটার উপরে। তারপরে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কোশ্চেন আনসার বা টপিক ওয়াইজ চ্যাপ্টারটা প্রথমে
ডিসকাস করব, তারপরে আমরা কোশ্চেন আনসার সলভ করব। থ্যাংক ইউ।